সবাই একবার চারিদিকে গেলে আমি শুনি বা আপনারা হয়তো অনেকবার শুনেছেন, আমি জানি না এখানকার মানুষ সেই বিষয়টা জানে কিনা। আমি একবার দেখার চেষ্টা করি। তৃণমূল মানে কি বলুন তো? শোনা যাচ্ছে না, জোরে বলুন। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? সেই চোরের বদলা হবে তো? চোরদেরকে রাজ্য থেকে তাড়ানো হবে তো? চোরদেরকে বাগাসা থেকে আপনারা তাড়িয়েছেন, আগামী দিন শান্তিপুর থেকে তাড়ানো হবে তো? হবে কি হবে না? মায়েরা কি বলছে পেছনে? চোরের বদলা হবে তো? চোরদেরকে তাড়াতে হবে তো? মোদিজিকে আনতে হবে তো? বিজেপিকে জেতাতে হবে তো? সবাইকে ধন্যবাদ। আজকে ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন যুব মোর্চা, সেই যুব মোর্চার পক্ষ থেকে যে যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই যুব সম্মেলন আয়োজন করার জন্য এই মন্ডলের যুব মোর্চার সভাপতি ভাই ঝন্টু দাসকে আমি অভিনন্দন জানাই। মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, আমার আগে বক্তব্য রাখলেন পাপুনদা, মঞ্চে উপস্থিত এই পঞ্চায়েতের প্রধান রোহিতদা, উপস্থিত রয়েছেন মহিলা মোর্চার নেত্রী সাধারণ সম্পাদিকা, জেলা পরিষদের আমাদের প্রার্থী শিলাদি, উপস্থিত রয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান রূপালিদি, উপস্থিত রয়েছেন মন্ডলের সাধারণ সম্পাদক মুকুল শর্মা, এবং উপস্থিত রয়েছেন মেম্বার সাধনা বিশ্বাস পঞ্চায়েত সমিতি, এবং তৎসহিত এই বাগাসরা মানুষ যারা বিগত পঞ্চায়েত নির্বাচনে যখন আমরা আওয়াজ তুলেছিলাম যে পশ্চিমবঙ্গের যে সমস্ত পঞ্চায়েতগুলি তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হয়েছিল, সেই পঞ্চায়েতগুলিতে আমরা দেখেছিলাম বিগত দিনে লাগামহীন দুর্নীতি, স্বজন পোষণ থেকে শুরু করে সরকারি যে অর্থ, সেই অর্থের একটা ব্যাপক পরিমাণ কেলেঙ্কারি হয়েছিল। ফলে মানুষ বলেছিল এবারকার পঞ্চায়েত নির্বাচনে আমরা চোর মুক্ত পঞ্চায়েত নির্বাচন করতে চাই। তো আপনারা সেই চোর মুক্ত পঞ্চায়েত তৈরি করে দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি গৈরিক অভিনন্দন, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। খুব সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য আমি রাখবো, তার কারণ আপনারা জানেন যে আগামীকাল 5টা পর্যন্ত আমাদের এবারকার লোকসভা নির্বাচনের আমাদের প্রচার। তাই সারাদিন আপনাদের সঙ্গে আমরাও বিভিন্ন জায়গাতে প্রচার রেখেছি, এরপরেও আরো অনেকগুলো কার্যক্রম রয়েছে, সেখানে বেরিয়ে যেতে হবে। তাই খুব সংক্ষিপ্ত আকারে আমি বক্তব্য রাখবো, তার কারণ এই পঞ্চায়েতে এই নিয়ে আমি 3বার আপনাদের সামনে বক্তব্য রাখতে এসেছি এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে। তাই খুব বেশি বলার কিছু নেই, শুধু একটাই কথা বলবো, দেখুন এই নির্বাচনটা আপনারা সকলে অত্যন্ত গুরুত্বের সঙ্গে একবার চিন্তা করে দেখবেন যে সারা রাজ্যব্যাপী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে কিভাবে যুবক যুবতীদের ভবিষ্যৎ ধ্বংস হয়েছে। যেহেতু আজকে আমরা এখানে যুব সম্মেলনের ব্যানার লাগিয়ে প্রোগ্রাম করছি, ফলে আমাদের বক্তব্যের একটা বড় পার্ট থাকা উচিত যুবক। এবার আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরতে চাই। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের 18 থেকে 35 এই যে বয়সের একটা ব্যারিয়ার, এই ব্যারিয়ারের মধ্যে যারা পড়েন তাদেরকে আমরা যুবক বা যুবতী বলি। এবার সেই যুবক যুবতীদের সংখ্যা হচ্ছে টোটাল জনসংখ্যার নিরিখে 65%, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 65 জন মানুষ আছেন যাদের বয়স 18 থেকে 35। এই 18 থেকে 35 সেই বয়সের মানুষ, তাদের মধ্যে হয়তো সেইভাবে রাজনৈতিক পরিচয় নেই, সেইভাবে হয়তো রাজনীতির তারা ছাত্র নয়, রাজনীতি করতেও চান না বা রাজনীতি ইন্টারেস্ট নেই। তারা কেমন? তারা মনে করেন যে আমি আমার নিজের ক্ষমতায় কাজ করব, আমি আমার নিজের দক্ষতায় আমি পয়সা ইনকাম করব, আমি আমার নিজের দক্ষতায় আমি আমার সংসারের দায়ভার নেব। কিন্তু সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো যখন 2011 সালে রাজ্যে পরিবর্তন হলো, এবং সেই পরিবর্তনের সব থেকে বেশি অগ্রণী ভূমিকা যারা নিয়েছিল সেই সময় তারা যুবক সম্প্রদায়ের মানুষ ছিল, যারা মনে করেছিল যে সিপিএম এর আমলে কলকারখানা বন্ধ হয়েছে, সিপিএম এর আমলে বিভিন্ন জায়গায় সরকারি চাকরির ক্ষেত্রে লাগামহীন দুর্নীতি হয়েছে, আলিমুদ্দিন স্ট্রিট থেকে সে তখন চাকরির প্যানেল তৈরি করা হতো। তাই সেই সময় যুবক যুবতীরা ভেবেছিল যিনি সততার প্রতীক তার আমলে হয়তো যুবক যুবতীদের কাজের ব্যবস্থা হবে। কিন্তু বাস্তব চিত্রটা আমরা কি দেখলাম? বাস্তব চিত্রটা আমরা দেখলাম 11 সালে সরকার প্রতিষ্ঠিত হলো,
13 সালে একটা স্কুল সার্ভিস কমিশন হলো, 14 সালে গিয়ে প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্ট হলো, 15 সালে গিয়ে পৌরসভার রিক্রুটমেন্ট হলো, 16 সালে গিয়ে আরেকবার এসএসসি রিক্রুটমেন্ট হলো, এবং তার পরবর্তীতে 16 থেকে 2024 একটা রিক্রুটমেন্ট পর্যন্ত হয়নি। ফলে কি হলো, প্রতি বছর ভাবুন, মাধ্যমিক পাশ করেন প্রায় 5.5 লক্ষ, উচ্চ মাধ্যমিক পাশ করেন 4 লক্ষ, কলেজে যান তাদের মধ্যে একটা মেজরিটি গ্রাজুয়েশন করছেন, বিএড থেকে গ্রাজুয়েট করার পরে বিএড ডিগ্রি ধারণ করছেন, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছেন, কেউ প্রফেসর হওয়ার জন্য নেট কোয়ালিফাই করছেন, পিএইচডি করছেন। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তাদেরকে কোন রকম সরকারি নিয়োগ প্রক্রিয়া এই রাজ্য সরকারের আমলে দেয়নি। ফলে আমরা কি দেখছি, আজকে যখন আমরা আপনাদের সামনে ভোটের কথা বলছি, যখন আপনাদেরকে বলছি আমাদেরকে ভোট দান করুন, তার কারণ আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে বসবাসকারী প্রায় 3 কোটি। সংখ্যা একটা দুটো নয়। আমাদের ভারতবর্ষ থেকে কিছু দূরে একটা দেশ আছে অস্ট্রেলিয়া, আমরা জানি যে অস্ট্রেলিয়ার টোটাল জনসংখ্যা 2 কোটি, আর আমার দেশে প্রায় 3 কোটি যুবক যুবতী আছে যাদের বয়স 18 থেকে 35। এই সংখ্যা, তাদের হাতে এই রাজ্য সরকার একটা টাকার কোনো কাজের ব্যবস্থা করতে করেনি। ফলে আমরা কেন আপনাদের কাছে ভোটের কথা বলছি, তার কারণ এই সরকারের আমলে যেভাবে যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে, যেভাবে যুবতীদের ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে, তাতে করে একবার ভেবে দেখুন আগামী 10 বছর পরে, আগামী 15 বছর পরে যখন আপনার যে বাচ্চাটি নিয়ে আজকে এখানে এসে আমাদের বক্তব্য শুনছেন, সেই বাচ্চার ভবিষ্যৎ কি হবে? কে কোন জায়গায় আছেন বড় কথা নয়, কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন সেটাও বড় কথা নয়। আজকে আমরা প্রত্যেকে নিজে ইনকাম করি, কষ্ট করি, পড়াশোনা করি, যাই করি না কেন, সকলের উদ্দেশ্য কিন্তু একটাই থাকে যে আমি আমার সন্তানকে আমি যেন দুধে ভাতে রাখতে পারি, অর্থাৎ আমার সন্তান যেন পরবর্তীতে বড় হয়ে একটা কাজের ব্যবস্থা করতে পারে। কিন্তু কেন কাজের ব্যবস্থা হয়নি? কেন কাজের ব্যবস্থা হয়নি বিষয়টা আপনাদের বোঝা দরকার। আমরা যখন কথা বলি, আমরা যখন বক্তব্য রাখি, তখন আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের রাজ্যে একটা সময় প্রায় 55,000 ছোটখাটো কলকারখানা ছিল, যার মধ্যে একটা বড় অংশের কলকারখানা কিন্তু ওই পাট কলের সঙ্গে যুক্ত, ওই চা কলের সঙ্গে যুক্ত, অর্থাৎ সেখান থেকে হাজার হাজার যুবক যুবতী তারা কাজের ব্যবস্থা করত, অন্তত তাদের বাড়ির শেষে মাসে তাদের বাড়িতে কিছু টাকা অন্তত দিতে পারত। আজকে খোঁজ নিয়ে দেখুন, রাজ্যে এমন অবস্থা, প্রত্যেকটা কলকারখানা বন্ধ হয়েছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা কলকারখানা খুলে দেব, কিন্তু বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ বিপরীত কথা বলছে। বাস্তব চিত্র বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটা সরকারি কোনো কর্মসংস্থান যেমন হয়নি, তার পাশাপাশি কোনো কলকারখানা খুলে দেওয়া হয়নি। উপরন্তু বড় বড় কারখানা, ডানলপ থেকে শুরু করে, ইনপোর্ট থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বড় বড় যে শিল্প যেখানে ছিল, প্রত্যেকটা শিল্প আজকে বন্ধের মুখে, বেশিরভাগটা বন্ধ হয়ে গেছে। ফলে আপনার বাড়ির সন্তান, আমার বাড়ির সন্তান, আপনার পাশের বাড়ির সন্তান, তার পাশের বাড়ির সন্তান, আপনার কোনো নিয়ারেস্ট আত্মীয়, কারোর বাড়ির কোনো সন্তানের কাছে কোনো কাজের ব্যবস্থা নেই। ফলে আমরা কি দাবি করছি, যে এই রাজ্য সরকার যেখানে 100% তারা ব্যর্থ হয়েছে কাজ দিতে, এই রাজ্য সরকার যেখানে আগামী জেনারেশনের কাছে কোনো বিকল্প কোনো কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে, তাহলে সেই সরকার কেন মানুষের কাছে ভোট চাইবে? কেন আজকে তৃণমূল কংগ্রেস তারা চিৎকার করে বলবে আমাদের প্রার্থীকে তোমরা ভোট দাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও, তৃণমূল কংগ্রেসকে ভোট দাও? আমি তো তাদের কাছে তাদের এই আবেদনের নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে চাই। ভোট চাওয়ার অধিকার কাদের থাকা উচিত? ভোট চাওয়ার অধিকার তাদেরই থাকা উচিত যারা মানুষের জন্য কিছু করেছে। একটা সরকারের দায়িত্ব কি? আমরা বিরোধী দল, আমরা যখনই অন্যায় দেখবো আমরা প্রতিবাদ করব। একটা বিরোধী দল আমরা যখনই কোনো ঘটনা দেখবো আমরা সেখানে পাশে দাঁড়াবো। কিন্তু সরকারি দলের বা সরকারের কি ভূমিকা? সরকারের ভূমিকা হচ্ছে সেই রাজ্যে বসবাসকারী প্রত্যেকটা মানুষকে অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া, তাদেরকে খাদ্যের ব্যবস্থা, খাদ্যের সুরক্ষা দেওয়া তাদের উচিত, তাদেরকে নাগরিক পরিষেবা দেওয়া, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ আগামী জেনারেশনকে একটা শক্তপোক্ত জায়গায় তৈরি করে দেওয়া। কিন্তু এই সরকারের আমলে একটা ঘটনাও আমরা দেখিনি। পরন্তু আমরা কি দেখেছি তাদের বক্তব্যের মধ্যে? তারা বাড়িতে গিয়ে ভোট চাইছেন এবং ভোট চাওয়ার সময় তারা বলছেন যে বাড়িতে যাচ্ছেন, আমি দেখেছি একটা ব্যাপক অংশের বাড়িতে গিয়ে প্রথমেই বলছে আপনার বাড়িতে কে কে লক্ষ্মীর ভান্ডার পান, কে কে লক্ষ্মীর ভান্ডার পান, তাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট তারা বলছেন যে আপনারা তো আপনার বাড়ির একটা সন্তান তো সবুজ সাথী সাইকেল পেয়েছে,
আপনার বাড়ির ছেলে স্কুলে যায় তাহলে 400 টাকার পোশাক পায়, আপনার বাড়ির ছেলে স্কুলে যায় তাহলে সেখানে স্কলারশিপ পায় 600 টাকা। অর্থাৎ এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তৃণমূল কংগ্রেস তারা বলতে চাইছে যে আমরা এইগুলো করে দিয়েছি, ফলে আমাদেরকে ভোট দিতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই যে মাসে মাসে 1000 টাকার বিনিময় বা আপনার বাড়ির যে সন্তান এখন ওই সবুজ সাথী সাইকেল পেয়েছে, সেই সবুজ সাথী সাইকেলের কারণে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হয়, তার পাশাপাশি আপনি দেখবেন না যে আপনার বাড়িতে যে ছেলেটি বিএড পাস করে বসে আছে তাকে বিগত দিনে কি করেছেন ভেবে দেখুন। যদি এখানে কোনো বাড়ির কোনো সন্তানের এই ধরনের ঘটনা, এই পরিবারের যদি এরকম ঘটনা ঘটে থাকে যে 2014 সালে বিএড পাস করার পরে তারপরে টিউশন পড়িয়ে কোন রকম সংসার চালাচ্ছেন, আজকের দিন পর্যন্ত তার একটা সরকারি চাকরি হয়নি, তার বাড়ি থেকে খোঁজ নেবেন তিনি কিভাবে তার ব্যাখ্যাটা করেন, তার কাছ থেকে বুঝতে হবে যন্ত্রণাটা কোথায় আছে। তাই আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই যে এইবারকার নির্বাচনটাকে শুধুমাত্র কেন্দ্রীয় নির্বাচন, লোকসভা নির্বাচন হিসেবে আপনারা ভাববেন না। মনে রাখবেন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলার একটা আমরা জনমত দেখতে চাই। আজকের এই মঞ্চ থেকে আমরা দায়িত্ব নিয়ে বলে যেতে চাই, একবার যদি এই রাজ্য থেকে আমরা 30টি লোকসভা সাংসদ আমরা পাই, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি 6 মাসের মধ্যে বিধানসভা হবে এবং বিধানসভার পরে দেখবেন এখান থেকে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। এবং সরকার প্রতিষ্ঠিত হলে যে কথা আমরা বলেছি যে আমার মায়ের অ্যাকাউন্টে আপনারা 1000 টাকা দিয়ে বলছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দাও, ওই 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারটাকে আমরা 3000 টাকা করব। 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারকে আমরা 3000 টাকা করব। লক্ষ্মীর ভান্ডার নামটাকে পরিবর্তন করে আমরা অন্নপূর্ণা ভান্ডার করে দেব। এটাই নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি। তার কারণ নরেন্দ্র মোদীজি যে গ্যারেন্টিটা দেন সেই গ্যারেন্টিটা অক্ষরে অক্ষরে পালন হয়। আজকে আমি জানতে চাই মায়েদের কাছে, আমরা বলেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিল আমরা ক্ষমতায় আসলে প্রত্যেকটা বাড়িতে আমরা বিনামূল্যে আমরা বিদ্যুৎ পৌঁছে দেব। আপনারা পেয়েছেন কিনা একবার হাত তুলে বলুন। যাদের বাড়িতে কারেন্ট ছিল না আপনারা পেয়েছেন তো? বিনামূল্যে বিদ্যুৎ পেয়েছেন তো? বিনামূল্যে জলের কানেকশন দেবো আমরা বলেছিলাম। পরিশ্রুত জল আপনাদের কিনে খেতে হবে না। প্রত্যেকটা বাড়িতে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে আমরা বিনামূল্যে জলের কানেকশন করে দিয়েছি। এখানে কিছু তৃণমূলের নেতারা এই রাজ্যে বলার চেষ্টা করেছিল যে এই প্রকল্প নাকি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। যখন আমরা প্রতিবাদ করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্কিমে এটা করলো আমাদের দেখাও, তখনই রাতারাতি বোর্ড সাইনবোর্ড পাল্টে দিয়েছে। পাল্টে দিয়ে ওখানে লিখছে প্রধানমন্ত্রীর নাম লিখছে। অর্থাৎ একটা রাজ্য সরকার তারা সরকার চালাচ্ছে না জোকার চালাচ্ছে, আমি তো বুঝতে পারি না। যখনই তারা যে কোনো প্রকল্প আগে তো নিজেদের নামে চালিয়ে দিত, গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা, বাংলা আবাস যোজনা সব পাল্টে গেল রাতারাতি। ভাবুন একবার, টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, বলেছে আমার দেশে যারা গরিব মানুষ, যারা খেটে খান, যাদের একটা পাকা বাড়ি করার স্বপ্ন নেই, পাকা বাড়ি করার সাধ্য নেই, তাদেরকে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন 2022 সালের মধ্যে প্রত্যেকটা গরিবের পাকা বাড়ি হবে। তখন যখন আমার পশ্চিমবঙ্গ থেকে নামের লিস্ট পাঠানো হলো, সেখানে তারা ঢুকিয়ে দিল কিসব নাম, যাদের দোতলা বাড়ি আছে, যাদের একতলা বাড়ি আছে, যিনি আইসিডিএস এর চাকরি করেন তাদের বাড়িতে আবাস যোজনার নাম ঢুকিয়ে দেওয়া হলো। আর তারা ভেবেছিল এই করে আমরা যারা প্রকৃত ঘরের লিস্ট যারা পাওয়ার মতো তাদের নাম আমরা না দিয়ে, যাদের টাকা আছে, অর্থের জোর আছে, তাদের কাছ থেকে ওই 1.5 লাখ টাকা, 1,80,000 টাকা ঢুকিয়ে দিয়ে কাটমানি 30,000 টাকা খেয়ে নেব, এই পরিকল্পনা করেছিল। কিন্তু আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নই বন্ধু, আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নেই। আমরা বলেছিলাম একটা ঘরে যদি এইরকম যারা পয়সাওয়ালা লোক তাদের ঘরের যদি লিস্ট থাকে, ভারতীয় জনতা পার্টি যখন পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে, পশ্চিমবাংলায় বিরোধী দলে আছে এবং আমাদের নেতা যখন শুভেন্দু অধিকারী, একটা বাড়ি আমরা হতে দেব না। আজকে দায়িত্ব নিয়ে বলে যাই, একটা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির নেতারা ঘর করতে পারেনি, ঘর হবে সেদিনই বিজেপি এখানে জিতবে, কেন্দ্রে নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে। তারপরে দেখবেন যিনি গরিব মানুষ তাকে আমরা ধরে ধরে ভারতীয় জনতা পার্টি তাকে আমরা ঘরের ব্যবস্থা করে দেবো। এবং দায়িত্ব নিয়ে বলে যাই, কোন নেতা, কোন বিজেপির নেতা আপনার বাড়িতে গিয়ে বলবে না 10,000 টাকা দাও, 5,000 টাকার মিষ্টি খেতে দাও, কারণ এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি। তা আপনাদের কাছে আমরা বলে যাব, তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিপক্ষে যদি আমরা কথা বলতে শুরু করি, আমার পরবর্তীতে যারা বক্তা রয়েছেন তারা হয়তো বক্তব্য দেওয়ার সুযোগই পাবেন না। তার কারণ এরা কোথায় দুর্নীতি করেনি। একবার ভাবুন, তারা বলছে আমরা বিয়ের সময় মেয়েদেরকে আমরা রূপশ্রী ভান্ডার দিই, খুব ভালো কথা, রূপশ্রী প্রকল্প কত টাকা? 25,000 টাকা। এবার প্রশ্ন হলো 25,000 টাকা তারা যখন পাবে, ঠিক আছে, সরকারি টাকা, যে কোনো মানুষের ট্যাক্সের টাকা, যে যদি তিনি পাওয়ার যোগ্য হন কোনো আপত্তি নেই। কিন্তু এরকম অনেক ঘটনা আমরা দেখেছি যেখানে 25,000 টাকা
একজনের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার নাম করে তার থেকে অ্যাডভান্স 5,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। অ্যাডভান্স অর্থাৎ প্রথমেই বলছে 5,000 টাকা দাও, তাহলে তোমার মেয়ের বিয়েতে আমি 25,000 টাকা ঢুকিয়ে দেবো। এই যে দুর্নীতি, একবার ভাবুন, কারা পাবে 25,000 টাকা? গরিব মানুষ, একদম গরিব। তাদের কাছ থেকে এরা দুর্নীতির কাটমানি খেয়েছে। অন্যদিকে বলছে আমরা রূপশ্রী ভান্ডার করে দিয়েছি, আমরা কন্যাশ্রী করে দিয়েছি, আমাদেরকে ভোট চাইতে হবে। আমি তো মঞ্চ থেকে বলতে চাই, যদি তৃণমূল কংগ্রেসের কোন নেতার অন্তত চক্ষু লজ্জা থাকতো, যে কথাটা আমরা বলি চক্ষু লজ্জা, সেই চক্ষু লজ্জা যদি থাকতো, তারা এত দুর্নীতির পরে আর যাই হোক না কেন বাড়িতে বসে থাকতো, কিন্তু মানুষের কাছে গিয়ে বলতো না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। কতটা লজ্জার বিষয় একবার ভাবুন। একটা রাজনৈতিক দল মানে স্বেচ্ছাসেবক, একটা রাজনৈতিক দল করার কারণে পাড়া দিয়ে হেঁটে যাচ্ছে কোন তৃণমূলের নেতা, দূর থেকে বলছে দেখো চোর যাচ্ছে, তার বাড়ির ছেলে যখন টিউশনে পড়তে যাচ্ছে তখন তাকে চোরের ছেলে বলে চিৎকার করছে তার বন্ধু বান্ধবরা। একবার ভাববেন না যে কেন এই ঘটনা ঘটলো? তাই অন্যদিকে আপনাদের কাছে বলবো, ভারতীয় জনতা পার্টি আমরা পরিষ্কার ভাবে বলেছি যে আমরা 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তখন যে কথাগুলি বলেছিলাম আজকে অক্ষরে অক্ষরে মিলে গেছে। একবার ভাবুন, এখানে অনেক মায়ের বোনেরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, শুনছেন বক্তব্য। যদি আমার বক্তব্য মিথ্যা হয় আপনারা প্রমাণ করবেন। 2014 সালে দেখো, যখন মোদীজি ক্ষমতায় আসেনি তখন গ্রামের মানুষ, যারা একদম প্রান্তিক স্তরের মানুষ, গরিব মানুষ, তারা কি কখনো ভেবেছিল যে আমরা বাড়িতে রান্না করব, গ্যাসের আগুনে রান্না করতে পারবো? কেউ ভেবেছিল? কেউ ভাবতে পারেনি। তাদের কাছে স্বপ্ন মনে হতো যে আমিও একদিন, আমার স্বামী একদিন অনেক ইনকাম করবে এবং আমার বাড়িতেও গ্যাসের কানেকশন আসবে। আজকে ভেবে দেখুন স্বামীর ইনকাম কতটা বেড়েছে আমি জানি না, স্বামীর ইনকাম কতটাই রাজ্য সরকার বাড়িয়েছে আমি জানি না, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 14 কোটি পরিবারে একদম গরিব প্রান্তিক স্তরের মায়েদের বাড়িতে বিনামূল্যে গ্যাসের কানেকশন পৌঁছে দিয়েছে। আজকে তারা গ্যাসে রান্না করছে, তারাও নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করছে, যেটা কোনোদিনও স্বপ্নে পর্যন্ত কোনো সরকার ভাবেনি। তাই সেই সরকারের কাছে ভোট চাওয়া মানে আমাদের কাছে আবেগের বিষয়। বড় লোকদের দেখার জন্য অনেক পার্টি আছে, বড় লোকদের কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু গরিব মানুষের কথা কে ভেবেছে? গরিব মানুষের কথা কে বলেছে? গরিব মানুষের হয়ে কথা তিনি বলতে পারেন যিনি একটা সময় চাওয়ালা ছিলেন, তিনি ভেবেছেন, তিনি দেখেছেন গরিব কাকে বলে, দারিদ্রতা কাকে বলে। তাই তো তিনি ভারতবর্ষের যে 70% মানুষ একটা সময় বিলো পভার্টি লেভেল অর্থাৎ দারিদ্র সীমার নিচে বসবাস করে, এই তথ্য দেওয়া হতো, সেই 70% মানুষ আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। আপনারা বলুন, আমরা সরকার যেটা বলেছিলাম যে আমার দেশের প্রত্যেকটা নাগরিককে আমরা বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে দেব, অর্থাৎ কেউ যেন না খেয়ে না থাকে, অর্থাৎ কেউ খাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় স্লোগান দিয়েছিল কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা তিনি বাস্তবে কোনোদিনও করেননি। তার কারণ তিনি যদি করতেন, তিনি গরিব মানুষের জন্য কিছু করতেন, গরিব মানুষের খাবারের ব্যবস্থা করতেন, তিনি সেটা করেননি। তার ক্ষমতা ছিল, তিনি করেননি। অন্যদিকে সেই স্লোগানকে নরেন্দ্র মোদীজি ভেবে দেখেছিলেন যে আমার দেশে 140 কোটি মানুষ, তার মধ্যে যদি 70 কোটি মানুষ দুবেলা দুমুঠো কি খাবে সেই পরিস্থিতি যদি না থাকে, সেখান থেকে আমার দেশের যে অর্থ ভান্ডার আছে, আমার দেশে যে শস্য ভান্ডার আছে, এই দুটোকে মিলিয়ে তিনি কি করলেন, আমি আগামী 5 বছরের জন্য আমার দেশে যারা গরিব মানুষ আছে তাদেরকে আমরা বিনামূল্যে আমরা রেশনিং ব্যবস্থা করে দেব। একবার ভেবে দেখেছেন বিষয়টি? ভেবে দেখেছেন যে একটা সরকার কতটা মানবিক হলে এই ঘটনাটা, এই কাজটা করতে পারে? তাই আমরা আপনাদের কাছে এসেছি সেই সরকারের পক্ষে ভোট ভিক্ষা করতে। আমাদের এখানকার প্রার্থী, তিনি আমাদেরই এই শান্তিপুরের মানুষ, জগন্নাথ সরকার মহাশয়। তিনি বিগত 5 বছর ধরে বহু প্রকল্প করেছেন, বহু কাজ করেছেন, বহু ডেভেলপমেন্ট করেছেন। পরবর্তী বক্তারা বলবেন, তৃণমূল কংগ্রেস তারা বলেন, আমি আসার সময় শুনছিলাম একটা জায়গাতে সভা হচ্ছে, তারা বলছে যে বিজেপি বাংলা বিরোধী। কেন? তার কারণ বিজেপি নাকি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করেছেন। আপনাদের কাছে বলি, ধরে নিন আপনি আপনার পরিবারের প্রধান, আপনি পরিবারের প্রধান, আপনি ইনকাম করেন, ইনকাম করে আপনার বাড়িতে আপনার ছেলের কাছে টাকা তুলে দিচ্ছেন মাসে 10,000 টাকা। এবার সেই 10,000 টাকা আপনার ছেলে সংসারের বাজার করার জন্য খরচ করবে, মেডিকেল পারপাস ওষুধ কেনার জন্য একটা খরচ থাকে, অন্যান্য সামগ্রী খরচ থাকে, বা তার নিজেরও হাত খরচ থাকে। এবার বিষয় হচ্ছে, সেই বাবা যদি সেই ছেলের কাছে প্রশ্ন করে যে তোকে আগের মাসে 10,000 টাকা দিলাম, সেই 10,000 টাকা তুই কি করলি? ছেলে যদি বলে আমার কাছে হিসাব নেই, বাবা তখন কি করবে? কি করা উচিত?
বাবা তখন বলবে যে ভাই হিসাব দে, নাহলে পরের মাস থেকে তোর টাকা আমি বন্ধ করে দেবো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তো আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোটি কোটি টাকা 100 দিনের টাকা পাঠিয়েছে এই রাজ্যে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছে তুমি সঠিক হিসাব দাও, তাহলে তোমাকে টাকা দেবো, আর যদি সঠিক হিসাব না দাও একটা টাকা দেবো না। তার কারণ আমরা জানি, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব থেকে যদি দুর্নীতি কোথাও হয়ে থাকে সেটা ওই গরিব মানুষের ইনকামের জায়গা। গরিব মানুষের প্রতি বছরে 100 দিনের কাজের টাকা, সেই টাকা সব থেকে বেশি পরিমাণ দুর্নীতি করেছে। একটা তথ্য আপনাদেরকে দেবো, 26,500 টাকা পার হেড, অর্থাৎ মাথা পিছু 26,500 টাকা প্রতি বছর 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে প্রতিটা। এবার ভাবুন একটা বুথে একটা গ্রামে যদি 100টা এরকম ভুয়ো কারোর কার্ড করা থাকে, জব কার্ড করা থাকে, তাহলে এক বছরে কত টাকা হলো? অনেকে ক্যালকুলেটর বের করে দেখুন, 26,500 ইন্টু 100 কত টাকা হচ্ছে এক বছরে? তাহলে 10 বছরে কত টাকা হয়েছে? 10 বছরে কত টাকা হয়েছে পার হেড? এবার যদি আপনি একটা ব্লকের হিসাব করুন কত টাকা হবে? এবার একটা ব্লককে ছেড়ে দিন, একটা জেলার হিসাব করুন কত টাকা হবে? একটা রাজ্যে কত টাকা হতে পারে? ক্যালকুলেটর আর জিরো দেখাতে পারবে, তারপরে এরর চলে আসবে, ক্যালকুলেটরে গুণ করবে না, দেখাবে। ফলে এই যে ব্যাপক পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা এই রাজ্য থেকে আত্মসাৎ করেছে তৃণমূল কংগ্রেস ভুয়া অ্যাকাউন্ট বানিয়ে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বিজেপি। আর সেই প্রতিবাদে সামিল হয়ে আমরা দেখতে পেয়েছিলাম যখন কেন্দ্র থেকে তদন্তকারী টিম এখানে পাঠানো হলো, তাদের উপরে অত্যাচার করা হলো, তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। তারপরে যখন পাননি তখন দেখা গেল এই রাজ্যে প্রায় 60 লক্ষ এইরকম ভুয়ো জব কার্ড বানানো হয়েছে, এবং সেই 60 লক্ষ থেকে কত কোটি টাকা এই রাজ্য সরকার চুরি করেছে একবার ভেবে দেখুন কত টাকা হতে পারে। এই টাকা যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউট হতো, আমি তো বলতে পারি কোনো গরিব মানুষ যারা সত্যিকারে মাটি কাটার কাজ করেছেন, সত্যিকারে যারা ওই পাড়া গ্রামের দিকে যে সমস্ত 100 দিনের কাজের মাধ্যমে যে পুকুর খনন থেকে শুরু করে যে সমস্ত কাজ হতো, তারা ব্যাপক লাভবান হতেন, ব্যাপক লাভবান হতেন। তার কারণ সরকার যে একটা গ্যারেন্টি যোজনা দিয়েছে, 100 দিনের কাজ তো আপনি করতে পারতেন, তার পরবর্তীতে আপনার অন্য কোনো কাজ আপনি করতে পারতেন। ফলে এই যে করাপশন, এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা দায়িত্ব সহকারে আপনাদেরকে বলে যাই, একবার ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে ক্ষমতায় আসুক, যারা দুর্নীতি করেছে তাদের প্রত্যেকের বিচার হবে, প্রত্যেককে জেলে পাঠিয়ে দিয়ে প্রকৃত তদন্ত করে যারা সঠিকভাবে 100 দিনের কাজ করেছেন তাদের সকলকে আমরা সুদ সহ টাকা ফেরত দেব। এটা দায়িত্ব সহকারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলে যাই। বন্ধুগণ, আপনাদের কাছে আমরা করজোড়ে শুধুমাত্র এই কারণে নিবেদন করছি না যে আমরা বিজেপি করি আর নরেন্দ্র মোদীর পক্ষে ভোট চাইছি। একবার ভেবে দেখুন যে এই ভোটটা দেশের ভোট, এই ভোটের মাধ্যমে, একটা ভোটের মাধ্যমে একটা দেশের ভবিষ্যৎ তৈরি হয়। আমি একটা দেশের কথা বলবো, আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান। সেই আফগানিস্তান একটা সময় ভারতবর্ষের ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে তারা স্বাধীন হয়েছে। কিন্তু সেই আফগানিস্তানে আমরা কি দেখেছি? সেখানে প্রায় 98% মুসলিম, 2% আদার কমিউনিটি, অর্থাৎ ধর্মীয় ভাবে সেখানে একদম ক্লিন মেজরিটি হচ্ছে একটা নির্দিষ্ট ধর্মের মানুষ। একটা রাজনৈতিক নেতা বা একজন প্রধানমন্ত্রী একটা দেশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ শুধু একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন যে সেই আফগানিস্তানে হঠাৎ করে সেখানে সরকারের পরিবর্তন হলো, তালিবানি পন্থী যারা তারা সরকার দখল করলো, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি সেই দেশের মুসলমান তারা একটা ব্যাপক পরিমাণ তারা অন্য দেশে পালিয়ে যাচ্ছে। যখন তারা ট্রেনে করে পালাতে পারছে না, যখন তারা বাসে করে পালাতে পারছে না, যখন প্লেনে করে পালাতে পারছে না, তখন প্লেনের চাকা ধরে আফগানিস্তান থেকে তারা পালিয়ে অমুসলিম কোন একটা দেশের দিকে তারা ধাওয়া করেছিল। এর থেকে লজ্জাকর ঘটনা, এর থেকে ভয়ঙ্কর নিন্দনীয় ঘটনা সারা পৃথিবীতে বোধহয় দেখতে পাওয়া যায় না। তাই আমরা সেই ঘটনা থেকে আপনাদেরকে আমরা অবগত করে দিতে চাই একজন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব কতটা, একজন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ আজকে আফগানিস্তানের মানুষ বুঝতে পারছে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, তারা দেখতে পাচ্ছেন একজন প্রধানমন্ত্রী পাওয়ার কতটা, প্রধানমন্ত্রীর যোগ্যতা কতটা হওয়া দরকার এবং প্রধানমন্ত্রীর গুরুত্ব কতটা হওয়া দরকার। তাই তো আপনাদের কাছে আমরা বারবার এসে বলেছি যে এমন একজন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি যে প্রধানমন্ত্রী আমলে শুধুমাত্র আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নয়, সমগ্র বিশ্বের আজকে কোনো পাওয়ারফুল দেশ, সেটা চায়না হোক, পাকিস্তান হোক বা অন্য কোনো রাষ্ট্র, কারোর ক্ষমতা নেই ভারতবর্ষের দিকে বাঁকা চোখে তাকানোর। তার কারণ ভারতবর্ষ জানে যদি কেউ আমার সৈন্যদের উপরে আক্রমণ করে, আমরা সেই দেশের 300 কিলোমিটার ভেতরে ঢুকে সেই দেশের সৈন্যদেরকে বরবাদ করে দেওয়ার ক্ষমতা আমাদের দেশের সৈন্যরা রাখে। এই শক্তিটা দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তাই আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো
এমন একজন প্রধানমন্ত্রীকে পাওয়া আমাদের জীবদ্দশায় আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং আমরা আবেদিত। কারণ আজ থেকে যখন 100 বছর পরে হয়তো আমি থাকবো না, আপনারা থাকবেন না, কিন্তু জেনারেশন থাকবে, বাংলা থাকবে, বাংলার ইতিহাস থাকবে, ভারতবর্ষ থাকবে, ভারতবর্ষের ইতিহাস থাকবে। আজ থেকে 100 বছর পরে এই ভারতবর্ষের যখন ইতিহাস রচিত হবে, তখন সেখানে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে ভারতবর্ষে এমন একজন প্রধানমন্ত্রী তৈরি হয়েছিল যার নাম নরেন্দ্র মোদীজি। সেই নরেন্দ্র মোদীজি একটা পিছিয়ে পড়া ভারতবর্ষ, যে ভারতবর্ষের দারিদ্রতা নিয়ে ভারতবর্ষের পরিচয় হতো, যে ভারতবর্ষের পরিচয় হতো একটা ব্যাপক পরিমাণ জনসংখ্যা, যারা দিনের পর দিন যারা মাথার উপরে পাকা ছাদ ছিল না, সেই ভারতবর্ষকে তুলে ধরে কি হবে সারা পৃথিবীতে একটা সুপার পাওয়ার তৈরি করে দিয়েছে। আজকে যে ভারতবর্ষকে সারা পৃথিবী সমীহ করে চলে, তার জলজান্ত প্রমাণ আপনারা দেখেছেন। সেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ হোক বা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হোক, দুটো শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে। ভারতবর্ষ আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে, রাশিয়ার থেকেও পিছিয়ে, আমরা ইউক্রেন থেকেও পিছিয়ে। কিন্তু ভেবে দেখুন, সেই ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ থামাতে যাকে মধ্যস্থতা করা হয়েছে, যার কারণে যার বুদ্ধিতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি সারা পৃথিবীর মধ্যে সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। আজকে আপনাদের কাছে সেই প্রধানমন্ত্রীর জন্য আমরা ভিক্ষা চাইতে এসেছি। আমি আশা করি আপনারা সকলে এই বিষয়টি ভেবে দেখবেন যে একদিকে আমরা লজ্জিত বাংলা, যে বাংলাকে বলা হতো বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি বাংলার গর্ব, কিন্তু এই বাংলা থেকে যখন আমরা অন্য রাজ্যে যেতাম তখন আমরা দেখতে পারতাম তৃণমূল কংগ্রেসের আমলে বাংলার কি হাল হয়েছে, তৃণমূল কংগ্রেসের আমলে বাংলার কি পরিণতি, যে পরিণতির জন্য আমাদের লজ্জা হতো, আমাদের মাথা হেঁট হয়ে যেত। বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, কোনো সাজানো গল্প নয়। সেখানে আমরা আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের সমর্থনের মাধ্যমে আগামী দিন বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করতে চাই। এবং ভারতীয় জনতা পার্টির সরকার যদি গঠন হয়, যে বাংলার কথা আমরা ভেবেছি, যে বাংলার কথা আমরা ইতিহাসে পড়েছি, যারা স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছিল, যে বাংলা শিল্প থেকে শুরু করে সাহিত্য, যে বাংলা শরীরচর্চা থেকে শুরু করে খেলাধুলা, প্রত্যেকটা ক্ষেত্রে সারা ভারতবর্ষে প্রথম সারিতে থাকতো, আজকে সমস্ত ক্ষেত্রে বাংলা পিছিয়ে। এই বাংলা আগামী দিনে এগিয়ে যাবে শুধুমাত্র বিজেপির নেতৃত্বে। সেই বিজেপির নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে, এবং যা শুরুয়াত করতে হবে আগামী 13 তারিখ সোমবার। আমাদের যারা শিব ভক্ত আমরা জানি, সকলে মহাদেবের ভক্ত, সোমবারে আমরা সকলে আমরা সেই মহাদেবের আরাধনা করি, শিব মন্দিরে আমরা জল দান করে আমরা আশাবাদী সেই সকালবেলায় সোমবার সকাল সকাল আপনারা বাড়ি থেকে পৌঁছে যাবেন বুথ কেন্দ্রে পৌঁছে গিয়ে পদ্ম ফুল আমাদের দেশের জাতীয় ফুল, যে ফুল দুর্গা পুজোয় লাগে, পাশাপাশি আরেকটা ফুল আপনারা দেখতে পারবেন, জোড়া ফুল, যে ফুল ছাগলে পর্যন্ত খায় না, সেই ফুলের দিকে না তাকিয়ে ভারতবর্ষের জাতীয় ফুল সেই পদ্ম ফুলের চিহ্নে ভোট দিয়ে আমাদের মাননীয় প্রার্থী জগন্নাথ সরকার মহাশয়কে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তার কারণ যদি না আমরা জিততে পারি, মনে রাখতে হবে আজকে ব্যাপক মায়েদের উপস্থিতির মাধ্যমে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার মায়েরা তারা সন্ধ্যার সময় বেশিরভাগই, সবাই করেন তা আমি বলছি, বেশিরভাগই সন্ধ্যার সময় একটু সিরিয়াল দেখেন। অন্যায় কিছু নয়, দেখা উচিত, সময়টা কাটবে। এবার সেই সিরিয়ালের পাশাপাশি যদি আপনারা একটু খবরের চ্যানেলগুলোতে দেখেন, তাহলে দেখতে পারবেন লাস্ট 2 মাস ধরে পশ্চিমবঙ্গে একটা গরম ইস্যু তৈরি হয়েছে, যেটা হলো সন্দেশখালীকে নিয়ে। এবার অনেকে জানেন না সন্দেশখালীর বিষয়টা কি আছে, অনেকে শুনেছেন সন্দেশখালী। আমি শুধু একটা উদাহরণ দেব। সন্দেশখালী দক্ষিণ 24 পরগনার একটা ব্লক। সেই সন্দেশখালীতে তৃণমূলের কিছু পাওয়ারফুল নেতা আছে, যার নেতা হচ্ছে শেখ শাহজাহান। শেখ শাহজাহান কি করেছিল, কিছু ক্যাডার তৈরি করেছিল, তাদের অনুগামী, নামটা আপনারা শুনেছেন অনেকেই। সেই অনুচরদের কাজ কি ছিল, তারা কোনো পার্টির বিকাশ করতো না, যে তারা মিটিং মিছিল করতে যেত, এসবে তাদের দরকার হতো না, তার কারণ ওখানে ভোটই হতো না। আমরা সংগঠন তৈরি করি কেন, যাতে করে মানুষ আমাদেরকে সমর্থন করে। ওখানে সংগঠন করতো ওই শেখ শাহজাহানের যে বাহিনী, গায়ের জোরে তারাই। ওখানে কোনো মিটিং, রাজনৈতিক কর্মসূচি হতো না। তারা কি করতো, বিভিন্ন পাড়ায় চলে যেত বাইক নিয়ে, এবং তারা লক্ষ্য করতো কোন পাড়ায় সুন্দরী মহিলা আছে। ভালো করে ভাবুন, কতটা লজ্জার বিষয়। মধ্যযুগীয় বর্বরতা আমরা শুনেছি মুঘল আমলে ভারতবর্ষে, তখনও বোধহয় এত বর্বর ঘটনা ঘটেনি। তখন কি করতো, ওরা পাড়ায় পাড়ায় ঢুকে দেখতো কোন মেয়েটি সুন্দরী, তিনি তৃণমূল পরিবারের সদস্য, তিনি বিজেপির পরিবারের সদস্য বা রাজনীতি করেন, এটা দেখতো না। দেখতো প্রথমত কোন মেয়েটা সুন্দরী এবং তার বাড়ির লোক কেমন
মানে তাদের পাওয়ার কেমন আছে। যদি একটু দুর্বল হয়, অর্থাৎ পাওয়ার যদি না থাকে, তাহলে সন্ধ্যার পরে সেখানে লোক পাঠাতে, লোক পাঠিয়ে বাড়ির যিনি কর্তা যদি বাবা বা স্বামী বা কেউ হন, তার মাথায় রিভলভার ঠেকাতে। স্বাভাবিকভাবে কতটা ভয় পেয়ে যেতেন এবং ভয় পেয়ে বাধ্য হতেন। তার পরিবারের মহিলা হোক, ওয়াইফ হোক, মা হোক, বোন হোক, ছেড়ে দিতে বাধ্য হতো এবং তাকে তুলে নিয়ে গিয়ে সারা রাত তৃণমূলের পার্টি অফিসে তাদের উপরে লাগামহীন অত্যাচার করত। যে অত্যাচারের কথা মাইকে বলা সম্ভব নয়, আপনাদেরকে বুঝে নিতে হবে। এই ঘটনা শুধু একটা ঘটেনি, এইরকম ঘটনা ব্যাপক সন্দেশখালী এলাকায় প্রায় প্রতিটা পাড়ায় ঘটেছে। তারা সাহসটা কোথায় পেয়েছে? তারা সাহসটা এই কারণেই পেয়েছে যে ওই নেতাদের শেল্টার দেন কোথা থেকে? কলকাতা থেকে, কালীঘাট থেকে। কে থাকেন কালীঘাটে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই শেখ শাহজাহান ভোটের ক্ষেত্রে জিতিয়ে দিচ্ছেন জোর করে, আর তার বিনিময়ে আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বোন, আমার বাড়ির মহিলাদেরকে জোর করে লাগাতার সেখানে শিলদাহানি থেকে শুরু করে যত রকম পাশবিক অত্যাচার করা যায় তারা করেছে এতদিন পর্যন্ত। মানুষ ভয়ে কখনো বলতে পারেনি। যখন তারা মুখ খুলেছে কোনো জায়গায়, হয়তো সাহস দেখিয়েছে, থানায় গেছে, থানায় অভিযোগ করতে গেছে, আমরা বিপদে পড়লে সবার আগে আমরা প্রশাসনের দ্বারস্থ হই। কিন্তু সেখানে কি মারাত্মক ঘটনা, থানায় গেছে, যার বিরুদ্ধে অভিযোগ করেছে তাকে বলেছে তার বাড়িতে, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে মিলিয়ে নিতে বলেছে, অর্থাৎ ওর সঙ্গে গিয়ে আপনি কথাবার্তা বলে মিটিয়ে নিন। ভাবুন, একটা থানায় গিয়ে মানুষ বিপদে পড়ে থানায় যায় এবং সেইখানে যদি এইরকম পরিবেশ আমরা দেখতে পাই, মনে রাখতে হবে এই সমস্ত ঘটনার জন্য একমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী। তাই তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করতে হবে এবং যার ডাক দিয়েছে সন্দেশখালীর মা বোনেরা, সেই ডাক আগামী দিন এই শান্তিপুরের মা বোনেদেরকেও দিতে হবে এবং এখান থেকে তৃণমূল কংগ্রেসকে চিরকালীন আমাদের রাজনৈতিকভাবে তাদেরকে উচ্ছেদ করতে হবে। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বলেছি যে আমরা ভারতবর্ষের অখণ্ডতাকে ভালোবাসি, ভারতবর্ষকে আমরা অখণ্ড রাখতে চাই, ভারতবর্ষকে একটা বিকশিত ভারতবর্ষ করতে চাই। সেখানে যদি আমার মা বোনেদের ইজ্জত না থাকে, সেখানে যদি আমার মা বোনেদের সম্মান না থাকে, তাহলে সেই রাজনীতি করে আমাদের কোনো লাভ নেই। তাই আপনাদের কাছে আমরা বলে যাই, যতক্ষণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, যুব মোর্চার নেতৃত্বরা আমি বেঁচে আছি, এই শান্তিপুরে দাঁড়িয়ে আমরা ঘোষণা করে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের কোন নেতা যদি আমার মায়ের দিকে, আমার বোনের দিকে বাঁকা চোখে তাকায়, সেই চোখ কি করে আমাদের তুলে নিতে হয় সেটা আমরা পরিষ্কার ভাবে বুঝিয়ে দেব। মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে, একদম ঘাবড়াবেন না। শুধুমাত্র আপনাদের দায়িত্ব একটাই, আগামী 13 তারিখে বুথ কেন্দ্রে যাবেন। বুথ কেন্দ্রে গিয়ে সকালবেলায় সবার আগে গিয়ে সকাল সকাল মহাদেবের নাম করে ভোট কেন্দ্রে গিয়ে আমাদের প্রার্থীর নাম 2 নম্বরে আছে, 2 নম্বরে জয় জগন্নাথ বলে জগন্নাথ সরকারকে একটা ভোট দিয়ে বাইরে এসে, বাড়িতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তার কারণ আপনি বাড়িতে এসে বলতে পারবেন আপনার পরিবারের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে যে আমি এবার বিজেপিকে ভোট দিয়েছি। তার কারণে এই বিজেপির আমলে, এই মোদির আমলে অযোধ্যায় রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, যার জন্য 500 বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম। আমার পূর্বপুরুষ 11 লক্ষ হিন্দু সনাতনীদের আত্মবলিদানের মাধ্যমে আজকে রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। তাই আমার ভোট সেই রাম মন্দিরের পক্ষে, যারা করেছেন, যাদের আমলে হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি ভোটদান করেছি। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আগামী দিন যখন আমি বুড়ো হয়ে যাব, তখন আমি বলতে পারবো যে আমার আমলে রাম মন্দির হয়েছিল এবং যারা করেছিল, যে বিজেপির আন্দোলনের ফলে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বিজেপিকে আরেকবার ভোট দিয়ে আরেকবার মোদীজিকে আমি দিল্লি সরকারে বসিয়েছি। এটা আমার কাছে আবেগের, এটা আমাদের কাছে গর্বের। সেই আবেগ এবং গর্বের কথা মাথায় রেখে আজকের এই কার্যক্রম থেকে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নেব। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ সবাইকে।